ম্যাক্রো ইকোনমিক্সে আমরা মাইক্রো সব পড়ানো হয়েছে। ম্যাক্রোতে আমরা কি ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরস এন্ড পারফরম্যান্স, জিএনপি, জিডিপি, ইনফ্লেশন পড়ছি, আনএমপ্লয়মেন্ট পড়ছি, মানি পড়ছি, ফাংশনস অফ মানি পড়ছি, functions of commercial and central bank, monetary policy, fiscal policy। আচ্ছা, functions of commercial bank আসলে তাইলে মানি ক্রিয়েশন। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি একটা জিনিস। সেন্ট্রাল ব্যাংক, আচ্ছা, তো একটা জিনিস হচ্ছে আমরা তো ব্যাংক কয় ধরনের, যে আলটিমেটলি কমার্শিয়াল ব্যাংক, আর এদের হচ্ছে রেগুলেটরি অথরিটি হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, রাইট? মানে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংককে কি বলা হয়? ব্যাংক, ব্যাংক অফ দ্য ব্যাংকার্স, মানে সবগুলা ব্যাংকের ব্যাংক যেটাকে বলে বাংলাদেশ ব্যাংক। বাট কমার্শিয়াল ব্যাংকের কাজটা কি আসলে, কি করে কমার্শিয়াল ব্যাংক? টাকার লেনদেন। হ্যাঁ, টাকার লেনদেন করে। এখন এই টাকার লেনদেনে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। কমার্শিয়াল ব্যাংক আসলে তোমার কমার্শিয়াল ব্যাংকের আলটিমেটলি আমরা যে টাকা দেই, হ্যাঁ, জমা রাখি, এর এগেইনস্টে আমরা কেউ কেউ ধরো ওই যে ব্যবসার জন্য টাকা রাখে, আর আমাদের মতো যারা সাধারণ মানুষ, সেটা মানে আমরা নন বিজনেসম্যান, আমরা কি করি? আমরা এটা সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখি অথবা এফডিআর করে টাকা রাখি, রাইট? জি স্যার। তো এখন এই সেভিংস এন্ড এফডিআর এ আমাদের একটা জিনিস হচ্ছে যে আমরা একটা সময় পর্যন্ত টাকা রাখার পরে আমাদেরকে ব্যাংক একটা টাকা দেয় না? জি স্যার। হুম। তাইলে এখন এই টাকা দিয়ে ব্যাংক কি করে? ব্যাংক কিভাবে আমাদেরকে টাকা দেয়? ব্যাংক চলেই বা কেমনে? কমার্শিয়াল ব্যাংক ইনভেস্ট করেন স্যার। হ্যাঁ ইনভেস্ট করে। মানে তাদের ইনভেস্টমেন্ট হচ্ছে সরাসরি, খুব কমই ইনভেস্ট করে। তারা করে কি, তাদের ইনভেস্টমেন্ট হচ্ছে তারা যারা ব্যবসা করবে এদেরকে লোন দেয়, ঠিক আছে? এবং ওই লোন দেওয়া এবং আমাদেরকে দেওয়ার যে পার্থক্যটা, ওইটাই হচ্ছে তাদের প্রফিট, বুঝছো? মনে করো বর্তমানে বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আছে, আমি জানি না এটা মানে উইথড্র করার জন্য প্রেসার আছে। ৬-৯ নামে একটা পলিসি নিছে সরকার। ৬-৯টা কি জানো? সেটা হচ্ছে বাংলাদেশ মানে আমরা যারা ডিপোজিট দিব আমাদেরকে সর্বোচ্চ 6% পর্যন্ত প্রফিট দেওয়া হবে, মানে লাইক ইন্টারেস্ট রেট, বুঝছো? আর যাদেরকে লোন দেওয়া হবে তারা 9% লোন নিবে। মানে লোনের রেট সবসময় বেশি হয়। তুমি ক্রেডিট কার্ড নাও, ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট হাই হবে, বুঝছো? তো বিষয়টা কি দাঁড়ালো, যে আমাদেরকে ধরো 6%, আমাদেরকে 6%, 1 লক্ষ টাকা জমা রাখলে আমাদেরকে কত দিচ্ছে ব্যাংক? ৬,০০০ টাকা 1 বছর পরে, রাইট? জি স্যার। আর ওই 1 লক্ষ টাকা আমরা যখন জমা রাখি, তারা এটা কাকে দেয়? একজন ব্যবসায়ীকে লোন হিসাবে দেয়, রাইট? অথবা কেউ বাড়ি করবে, বাড়ির লোন মানে হোম লোন হিসাবে দেয়। তো এই যে লোন দেয়, লোন যখন নিবে সে 1 বছরে এই 1 লক্ষ টাকা নেওয়ার পরে তাকে ফেরত দিতে হবে কত? ৯,০০০ টাকা বা ১০,০০০ টাকা, এরকম একটা অ্যামাউন্ট, বুঝছো? তাইলে ওই যে এই ১০,০০০ টাকা সে পাইলো ব্যাংক, আর আমাদেরকে যারা জমা রাখছে তাদেরকে দিল কত? ৬,০০০ টাকা। তাইলে কত? ৪,০০০ টাকার মাঝখানে গ্যাপ না? জি স্যার। ওইটাই তাদের প্রফিট। ওই এখান থেকে তাদের সব ব্যাংকার্সদের স্যালারি দেওয়া হয় এবং বাকি সব কাজ করা হয়, বুঝছো? এখন নাও দ্য কোয়েশ্চন কাম, কমার্শিয়াল ব্যাংক তো বুঝছো সব বাণিজ্যিক ব্যাংক, সোনালী, রূপালী, অগ্রণী, হ্যাঁ, এরপর ডাচ বাংলা ব্যাংক, ব্রাক ব্যাংক, হ্যাঁ, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, এগুলো প্রত্যেকটা ব্যাংক হচ্ছে, মানে আমরা যা ব্যাংক দেখি বাংলাদেশ ব্যাংক ছাড়া সবই হচ্ছে আমাদের কি কমার্শিয়াল ব্যাংক। তারা টাকার ব্যবসা করে, রাইট? বিজনেস করে, আমাদের কাছে টাকা জমা রাখে, এই টাকা অন্যকে লোন দেয়, ওই মাঝখানে যে ইন্টারেস্ট রেটে গ্যাপ, ওইটাই তাদের প্রফিট। তো এখন একটা বিষয় একটু চিন্তা করো তো, এখানে মনে করো আরিফ, নাহিদ, হ্যাঁ, এরপরে লাইক জামিলুর, এরপর শাকিল, হ্যাঁ, এই সবাই মিলে টাকা জমা রাখছো একটা ব্যাংকে, এই যে সোনালী ব্যাংকে ৫ লক্ষ টাকা। এখন এই ৫ লক্ষ টাকা যদি আহ, মানে সবগুলাই সে লোন দিয়ে দেয়, ব্যাংক লোন দিয়ে দেয়, ধরো সালমানের কাছে, সৌরভের কাছে, হ্যাঁ, এরপরে জোহার মেহজাবিনের কাছে, মানে এরকম করে সবাইকে লোন দিয়ে দিল। এখন
মানে 5 লক্ষ টাকা সোনালী ব্যাংক জমা রাখছে, 5 লক্ষ টাকাই লোন দিয়ে দিছে। এখন হঠাৎ করে পরে ধরো মানে 1 মাস পরে হঠাৎ দেখা গেল যে তোমাদের মাঝে ওই যে জামিলুরের অথবা নাহিদের টাকার প্রয়োজন হলো, তোমরা ব্যাংকে গেলা, ব্যাংকে গিয়ে বললা আমি 1 লাখ টাকা তুলে ফেলবো। এখন ব্যাংক কি করবে? টাকা তারা আছে আর না স্যার। তো সব লোন দিয়ে দিছে, রাইট? জি স্যার। তো এখন এরকম যদি সব লোন দেওয়া হয় তাইলে আলটিমেটলি ব্যাংক রান করতে পারবে না, কারণ সব সময় কিছু ব্যক্তি আসবে টাকা তোলার জন্য। তখন এই কারণে মানে ব্যাংক তো চাইবে তার সব টাকা ইউজ করার জন্য যাতে তার প্রফিট বেশি হয়, বুঝছো? তার কাছে টাকা রাখলে তো এটাতে কোনো লাভ নাই। তখন এই যে টেন্ডেন্সি যাতে গ্রাহক 100% টাইম টাকা পায়, এই জন্য বাংলাদেশ ব্যাংক বা পৃথিবীর যে কোনো সেন্ট্রাল ব্যাংক তারা একটা রিকোয়ার্ড রিজার্ভ রেশিও মানে একটা ম্যান্ডেটরি টাকা রাখার জন্য একটা সার্কুলার জারি করছে, মানে রাখে সবসময় যে তোমাকে ধরো বাংলাদেশে 5% টাকা মানে অথবা কোনো কোনো দেশে 10% পর্যন্ত কি করে, সুবিধার জন্য আমি বললাম 10%, ধরো বাংলাদেশ ব্যাংক বলে দিল যে 10% টাকা রেখে তুমি লোন দিতে পারবা। মানে এখানে ধরো নাহিদ 1 লক্ষ টাকা জমা রাখছে সোনালী ব্যাংক ট্রাস্টে, ওই নাহিদের 1 লক্ষ টাকার মাঝে ব্যাংকে সোনালী ব্যাংকে বাধ্যতামূলক ভাবে, যেটা সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী ধরো একটা টাকা পার্সেন্টেজ ধরে নিলাম 10%, অ্যাকচুয়ালি এটা অ্যারাউন্ড 5% থাকে, আর ধরে নিলাম 10%, সে 10% টাকা কি করে মাস্ট তার কাছে রাখতে হবে, বুঝছো? সোনালী ব্যাংকে সেই তাইলে সে কত কত টাকা লোন দিতে পারবে? স্যার আবার কোশ্চেনটা বলুন। মানে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটা হচ্ছে যে 1 লক্ষ টাকা যদি জমা রাখা হয় এর কাছে, এটার মানে ধরো নাহিদ গে সোনালী ব্যাংকে 1 লক্ষ টাকা জমা রাখছে, বাংলাদেশ ব্যাংকে একটা সার্কুলার আছে সারা বাংলাদেশের সব ব্যাংকের জন্য যে তুমি যে মানুষ যত টাকাই জমা রাখুক এর 10% টাকা তোমার কাছে রাখতে হবে, ব্যাংকে লোন দিতে পারবা না। তাইলে নাহিদ 1 লক্ষ টাকা জমা রাখছে, তাইলে ব্যাংক তার কাছে 10,000 টাকা সবসময় রাখতে হবে আর 90,000 টাকা লোন দিতে পারবে, বুঝছো বিষয়টা? জি স্যার। মানে ওই এরকম 10% করে যদি সবার টাকা সে কিছু রাখে তাইলে একদিনে তো সবাই টাকা তুলতে আসবে না, বুঝছো? তখন সে তার মানে কাস্টমারকে টাকা ফেরত দিতে পারবে। এখন বুঝতে পারছো বিষয়টা? স্যার 10% ম্যান্ডেটরি রুল, তোমার কাছে টাকাটা রাখতে হবে। এই হচ্ছে এটাকে বলে রিকোয়ার্ড রিজার্ভ রেশিও, ঠিক আছে? রিকোয়ার্ড রিজার্ভ রেশিও মানে এইটা রিকোয়ার্ড মানে তোমার কাছে রিজার্ভে থাকতে হবে ব্যাংকের। আচ্ছা, এখন এই যে সেন্ট্রাল ব্যাংক কি করে, ওই যে রিকোয়ার্ড রিজার্ভ রেশিও এন্ড রিকোয়ার্ড রিজার্ভ, এই যে পেজ নাম্বার 259, ঠিক আছে? এখানে তোমরা এই ডান পাশে দেখো এই কথাগুলো লেখা আছে, যে রিকোয়ার্ড রিজার্ভ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ রিজার্ভ এ ব্যাংক মাস্ট হোল্ড এগেইনস্ট ইটস চেকেবল ডিপোজিটস as mandated by the Fed. Fed মানে হচ্ছে ফেডারেল রিজার্ভ, ওই আমেরিকার সেন্ট্রাল ব্যাংক। আমরা এখানে জাস্ট সেন্ট্রাল ব্যাংক লিখে দিব, ফেড না লিখে, ঠিক আছে? অথবা বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, তো এখন দ্য ব্যাংকিং সিস্টেম এন্ড দ্য মানি এক্সপানশন প্রসেস, এটা একটু পড়তে হবে, একটু দেখতে হবে যে সেটা হচ্ছে তোমাদের ইয়েটা তো শেয়ার হচ্ছে না মনে, সরি। আর দেখতে পাচ্ছ এই 259 পেজে দেখো রাইট সাইডে। জি স্যার। ঠিক আছে, তো এখন তোমরা একটা বিষয় দেখো, এখানে এই চার্ট নম্বর ইয়েতে চলে যাও, পেজ নম্বর 261 এর এক্সিবিট 1। দেখতে পাচ্ছ একটা? জি স্যার। হ্যাঁ, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এখন তোমাদের ক্লাসে যারা আছো এখানে আমি
দেখতে পাচ্ছি ধরো জোহার, মেজাবিন, সৌরভ, সালমান, হ্যাঁ, রৌদসী, এরপরে রিফাত। মনে করো এখন আমরা এই নিউ ডিপোজিট, এখন কেউ কাউকে চিনো না, হ্যাঁ, এখন আমি তোমাদের ক্লাসের স্টুডেন্ট দিয়ে এক্সাম্পল দেবো। ব্যাংক এ মানে মনে করো এবি ব্যাংক, বি হচ্ছে ব্রাক ব্যাংক, সি হচ্ছে সিটি ব্যাংক, ডি হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, হ্যাঁ, ই হচ্ছে ইবিএল, ইস্টার্ন ব্যাংক। বুঝছো? জি স্যার। মানে এই হচ্ছে আমরা বিভিন্ন ব্যাংক এ বি সি ডি ই আছে। এখন তুমি খেয়াল করো কিভাবে টাকা আসলে ইকোনমিতে রান করে বা ইকোনমিতে মানি ক্রিয়েট হয়। এটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংকের কাজ, মানে এইভাবেই কমার্শিয়াল ব্যাংক চলে। তো এখন তুমি একটা জিনিস দেখো, আমি ধরে নিলাম তোমাদের ফ্রেন্ড ধরো রিফাত, হ্যাঁ, রিফাত সে টাকা 1000 টাকা জমা রাখছে। আমি ডলার আর বললাম না সহজের জন্য। 1000 টাকা কোন ব্যাংকে? এবি ব্যাংকে টাকা জমা রাখছে রিফাত, রাইট? এখন এবি ব্যাংকের রিকোয়ার্ড রিজার্ভ, যেহেতু রিকোয়ার্ড রিজার্ভ আমরা ধরে নিলাম 10%, তাইলে এবি ব্যাংক তার কাছে কত টাকার জমা রাখতে হবে? 1000 টাকা, মানে 100 রাখতে হবে। 100, হ্যাঁ 100 টাকা রাখতে হবে। 100 টাকা বা 100 ডলার আছে, মানে যেভাবে তুমি প্রকাশ করো, ডলার দিয়ে প্রকাশ করো পরীক্ষার সময়। আচ্ছা, তো 100 ডলার 100 টাকা তার কাছে রাখতে হবে। তাইলে এবি ব্যাংক কত টাকা লোন দিতে পারবে? বাকি 90%। হ্যাঁ, 900 টাকা। এই যে দেখো, চেকেবল ডিপোজিট ক্রিয়েটেড বাই এক্সটেন্ডেড নিউ লোন। নিউ লোন হচ্ছে 900 টাকা, ঠিক আছে? এখন এই যে নিউ লোন, সে নিউ লোনটা কাকে দিবে? নিউ লোনটা ধরো রিদওয়ানকে দিল, ঠিক আছে? রিদওয়ানকে 900 টাকা লোন দিল। তো রিদওয়ান এই টাকা দিয়ে কি করবে? সে লোন, যেহেতু তার লোনের জন্য তার ইন্টারেস্ট, অবশ্যই সে ব্যবসার জন্য লোন দিচ্ছে, রাইট? অথবা তার বাড়ি, রিদওয়ান তার বাড়ি একটা বাসা বানাবে, একটা ফ্ল্যাট কিনবে, এই জন্য টাকাটা নিছে। তো এখন এই টাকাটা সে কি করবে? ধরো সে যদি ফ্ল্যাট কিনতে চায়, ফ্ল্যাটের যারা বিক্রেতা বা রিয়েল এস্টেট এজেন্ট, হ্যাঁ, এদেরকে সে টাকাটা নিয়ে দিয়ে দিবে, হয়তো তার ডিপোজিট অথবা টাকা। বুঝছো? ওই রিয়েল এস্টেট এজেন্ট এই 900 টাকা দিয়ে সে কি করবে? আলটিমেটলি কি তার বালিশে রেখে দিবে? না, আলটিমেটলি সেও মানে হাত ঘুরে এটা আসলে ব্যাংক, আরেকটা ব্যাংকে চলে যাবে। তো এই 900 টাকা চলে গেল কই? ব্রাক ব্যাংকে। ওই যে রিদওয়ান এই টাকাটা তুলে সে দিল তার রিয়েল এস্টেট এজেন্টকে, মানে যার কাছ থেকে সে ফ্ল্যাট কিনতেছে তাকে। তো ওই রিয়েল এস্টেট এজেন্ট কি করলো? টাকাটা ধরো রিয়েল এস্টেট, আরো সহজ করে বললাম, ধরো আমাদের এখানে রিয়েল এস্টেট আছে ধরো নূরের একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে, সে ফ্ল্যাট বিক্রি করছে। তো রিদওয়ান নিয়ে নূরকে টাকাটা দিয়ে দিল। নূর এই 900 টাকা ব্রাক ব্যাংকে জমা রাখলো। এখন ব্রাক ব্যাংকে যখন 900 টাকা নূর জমা রাখলো, তাহলে ব্রাক ব্যাংকের কাজ কি? তাকেও এই 900 টাকা 10% রেখে দিতে হবে রিজার্ভ হিসাবে। তাহলে কত টাকা? দেখো, সে রাখলো 90 টাকা, রাইট? জি স্যার। আর তাহলে ব্রাক ব্যাংক কত টাকা এই টাকা রেখেছে লোন দিতে পারবে? 90% অফ 900 টাকা, মানে 810 টাকা, রাইট? জি স্যার। এই 810 টাকা ব্রাক ব্যাংক এখন লোন দিল মনে করো নাফিজকে। নাফিজবাসী জান কি নামের টাকা আছে, নাফিজই বললাম। তো এখন নাফিজকে 810 টাকা দিল। নাফিজে কি করলো? মনে করো সে এই টাকা, এই লোন দিয়ে সে একটা কিনলো, এই 810 টাকা দিয়ে মনে করো একটা পোর্টেবল হার্ড ড্রাইভ কিনলো, ঠিক আছে, একটা কম্পিউটারের দোকান থেকে, মানে লোন নিয়ে তার টাকা দরকার ছিল। এই 810 টাকা পোর্টেবল হার্ড ড্রাইভ কিনলো একটা দোকান থেকে, ধরো একটা কম্পিউটার শপ। এই কম্পিউটার শপের ওনার তোমাদের মাঝেরই ধরো একজন, ঠিক আছে? মনে করো এটা মারুফের দোকান। মারুফ এই 810 টাকা আজকে বিক্রি করলো। এই টাকা সে কি করবে? তার কি বাসায় নিয়ে যাবে? সে কিন্তু দোকানের টাকা সে কি করবে? ধরো সিটি ব্যাংকে টাকাটা জমা রেখে দিবে 810 টাকা। এবং সিটি ব্যাংক থেকে আবার লোন ক্রিয়েট হলো। এই লোনটা মানে সিটি ব্যাংক 810 টাকা পাওয়ার পরে তাকেও তো 10% রাখতে হবে, ঠিক আছে? এই 10% রাখার পরে তার 810 টাকা 10% 81 টাকা তার কাছে রাখতে হবে। সো সিটি ব্যাংক এই টাকার এগেইনস্টে লোন দিতে পারবে 729 টাকা, এবং সে 729 টাকা লোন দিবে। এভাবে কিন্তু চলতে থাকবে, বুঝছো? লুক, এইটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই কন্টিনিউয়াস প্রসেসের পরে দেখো আলটিমেটলি রিয়েলি
নিউ ডিপোজিট কত টাকা ক্রিয়েট হয়েছে। টাকা কিন্তু প্রথমে কে রাখছিল, সবার প্রথমে কে টাকাটা নিয়ে রাখছিল বলছিলাম, রিফাত, রাইট? জি স্যার। 1000 টাকা এবি ব্যাংকে রাখছিল, কিন্তু এই রিফাতের 1000 টাকা অ্যাকচুয়ালি ইকোনমিতে সার্কুলেট হয়েছে বা টাকার হিসাবে লেনদেনের হিসাবে আছে 10,000 টাকা। দেখো 1900, 810, 729, 656, এরকম যদি তুমি কন্টিনিউ করো দেখবা একটা সময় এটা শেষ হয়ে যাবে। শেষ হলে সবগুলাকে যোগ করলে এটা 10,000 হবে। আর দেখো ওইটা হচ্ছে রিয়েল টাকা। ওই যে দেখো এবি ব্যাংক রাখছিল 100 টাকা, মানে ব্রাক ব্যাংক রাখছে 90 টাকা, সিটি ব্যাংক 81 টাকা, তার রিজার্ভে রাখতে হয়েছে বোল্ডে, বি হচ্ছে 72.90। এই টাকাটা যেগুলো বোল্ডে সরাসরি সত্যিকারের টাকাটা থাকবে, এইটা হচ্ছে 1000 টাকা, যেটা সত্যিকারের রিফাতের টাকা, বুঝছো? আর লোন হিসেবে ডিসবার্স হচ্ছে 9000 টাকা। তাইলে দেখো এই 1000 টাকা কমার্শিয়াল ব্যাংকে ঢুকানোর ফলে অ্যাকচুয়ালি ইকোনমিতে এটা কত 10% রিকোয়ার্ড যাবে, কারণে এটা 10 গুণ কাজ করছে, 10,000 টাকার কাজ করছে ইকোনমিতে, বুঝছো? জি স্যার। তাইলে আমাদের বাংলাদেশেও এক্স্যাক্টলি সেম থিং। বাংলাদেশের যত হাজার হাজার কোটি টাকা মালিক সবাই সবাই কিন্তু মালিক, সবার ব্যাংকে টাকা আছে, কিন্তু সবাই যদি একদিনে টাকা তুলতে চায়, মানে ব্যাংকের পক্ষে মানে 5 ভাগের 1 ভাগও দেওয়া সম্ভব না। আসলে সত্যিকারে টাকার পরিমাণ এত না, রিয়েল টাকাটা ওই রকম। কেউ একজন টাকা জমা রাখছে, ওই টাকাটা শুধু কম্পিউটারে এন্ট্রি হয়েছে, লোন হয়েছে, আর আরেকজন পাইছে আবার জমা দিচ্ছে। সত্যিকারের টাকা হচ্ছে রিকোয়ার্ড রিজার্ভটা, ওই যে 3 নম্বর ঠিক। তো এই টেবলটা দিয়ে তোমাকে যে কোয়েশ্চন আছে, এই কোয়েশ্চনটা তোমরা পুরাতন প্রশ্ন দেখতে পারবা। এরকম আসে যে হাউ কমার্শিয়াল ব্যাংক ক্রিয়েট মানি, অথবা ব্যাংকিং সিস্টেম ডেসক্রাইব দ্য মানি ক্রিয়েশন প্রসেস অফ ব্যাংকিং সিস্টেম, বুঝছো? অ্যাকচুয়ালি এই টেবলটাকে তুমি ব্যাখ্যা করতে হবে, কিন্তু এই টেবিলের ব্যাখ্যার সাথে তুমি একটু ওই যে এখানে আরো মানে আমি যেটা বলছি এইখানে আরো সুন্দর করে লেখা আছে আর কি। হয়তো তোমাদের এত বড় করে না লিখলেও হবে, ওই টেবিল দিয়ে কিছু ব্যাখ্যা দিয়ে দিবা। এবং রিকোয়ার্ড রিজার্ভটা কাকে বলে, এই যে পেজ নাম্বার 259 এ আছে রিকোয়ার্ড রিজার্ভ রেশিও, ঠিক আছে? এই 259 এন্ড এই পেজ এই এতটুকু পড়লেই ইনাফ, ঠিক আছে? আর আরেকটা সিম্পল ডিপোজিট মাল্টিপ্লায়ার, মানে এটা বোঝার সবচেয়ে সহজ উপায় কি, কত গুণ হবে তোমার রিফাতের টাকাটা। সে রিফাত যদি 10,000 টাকা রাখে, এটা কত গুণ হবে, বা 5,000 রাখলে কত গুণ হবে। এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই ওই যে পার্সেন্টেজ, ওই যে যত ইন্টারেস্টটা, হ্যাঁ ঠিক, ওই যে ওই অ্যামাউন্টটা 10% যে অ্যামাউন্ট। হ্যাঁ ওইটা রিকোয়ার্ড রিজার্ভ, রাইট। আর ওইটা আর 1 বাই রিকোয়ার্ড রিজার্ভ টাইমস হচ্ছে যে টাকাটা রিফাত জমা রাখছে বা নতুন ডিপোজিট হবে ওইটা, ঠিক আছে? ওইটা দিয়ে যত গুণ হবে তুমি স্ট্রেট পেয়ে যাবা কত টাকা। তো এই হচ্ছে কুইক কমার্শিয়াল ব্যাংকের মানি ক্রিয়েশন প্রসেস। এরপরে হচ্ছে আমরা বলছিলাম যে সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংকের কাজ কি? এখানে চ্যাপ্টার 12 হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। কেন্দ্রীয় ব্যাংকের কাজটা কি আসলে বলো তো? বাংলাদেশ ব্যাংকের কাজ কি? রিজার্ভ রাখা, রিজার্ভ রাখা, আর কি? কারেন্সি, টাকার অ্যামাউন্ট রেগুলেট করা, টাকার অ্যামাউন্ট রেগুলেট করা, টাকা ছাপানো, কি স্যার? হ্যাঁ, এগুলো অনেকগুলো জিনিস। তো এখন টাকার অ্যামাউন্ট রেগুলেট করা, এইটাকে বলে টাকার অ্যামাউন্ট, যে একটা ইকোনমিতে বাংলাদেশের অর্থনীতিতে কত টাকা চলবে এইটা নিয়ন্ত্রণ করে কে? ফেডারেল রিজার্ভ, মানে সরি আমাদের সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে? কত টাকা বাজারে থাকবে, এই যে কত টাকা থাকবে বাজারে, মানে এটা কি বলে মানি সাপ্লাই, মানে মানির সাপ্লাই কতটুকু হবে বাজারে, এইটা কন্ট্রোল করে সেন্ট্রাল ব্যাংক। তাইলে এই মানি সাপ্লাই কন্ট্রোল করার যে পলিসি নেয়, এটাকে বলে মানিটারি পলিসি, মনে রাখবা। এইটা দেখো পেজ নম্বর 271 এ আছে, এই যে এখানে একটা কথা আছে মানিটারি পলিসি, রাইট সাইডে দেখো এই প্যারাটা, অথবা এই বইয়ের মানে বইয়ের এই প্যারাটা, অথবা এখানে মানিটারি পলিসি হচ্ছে changes in the money supply or in the rate of change of money supply or achieve particular macroeconomic goals. So আমরা প্রথম দিন আমরা ম্যাক্রোইকোনমিক্স এর ইয়াতে শুরু করেছিলাম যে মানি সাপ্লাই,
ম্যাক্রো ইকোনমিক গোল কি বলছিলাম মনে আছে? ইনফ্লেশন কন্ট্রোল রাখা, আর কি আনএমপ্লয়মেন্ট কন্ট্রোল রাখা, আর একটা কি ছিল মনে আছে? চারটা ছিল। হ্যাঁ, এই যে দেখো, হাই ম্যাক্রো ইকোনমিক প্রবলেম, হাই ইনফ্লেশন রেট 113 নম্বর পেজে, হাই আনএমপ্লয়মেন্ট রেট কন্ট্রোল রাখা, হাই ইন্টারেস্ট রেট, এই ইন্টারেস্ট রেটটাকে কন্ট্রোল রাখা, লো ইকোনমিক গ্রোথ, মানে এগুলো প্রবলেম। মানে আলটিমেটলি গোল হচ্ছে ইনফ্লেশন রেট কমায় রাখা, মানে যাতে দ্রব্যমূল্যের দাম বেশি না বাড়তে পারে। আনএমপ্লয়মেন্ট রেটকে কমায় রাখা, মানে আনএমপ্লয়মেন্ট যাতে কম থাকে, মানুষ যাতে কাজ বেশি পায়। এরপরে হচ্ছে ইন্টারেস্ট রেটটাকে কন্ট্রোল রাখা, আর ইকোনমিক গ্রোথটাকে বাড়ানো, বুঝছো? এই হচ্ছে আলটিমেটলি ম্যাক্রো ইকোনমিক গোলস। একটা অর্থনীতির আসলে মূল টার্গেট থাকে এগুলাকে কন্ট্রোল করা। তাইলে এই কন্ট্রোলটা আসলে কে করতে পারে? এই কন্ট্রোলটা আসলে এই আমাদের সেন্ট্রাল ব্যাংকও করতে পারে। সেন্ট্রাল ব্যাংক কিসের মাধ্যমে করবে? সেটা হচ্ছে মানিটারি পলিসির মাধ্যমে, ঠিক আছে? তো একটা অর্থনীতিতে দুইটা বডি কাজ করে, একটা হচ্ছে ফিসকাল পলিসি আর একটা হচ্ছে মানিটারি পলিসি। মানিটারি পলিসি হচ্ছে শুধুমাত্র টাকার কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করা, মানে টাকার অ্যামাউন্ট দিয়ে। আর ফিসকাল পলিসি হচ্ছে গভর্নমেন্ট করবে। একটা জিনিস মনে রাখবা, সেন্ট্রাল ব্যাংক, আমাদের দেশে যে বাংলাদেশ ব্যাংক, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা স্বাধীন সংস্থা। এটা আমেরিকায় ফেডারেল রিজার্ভ, যে আমাদের ট্রাম্প অনেকবার ফেডারেল রিজার্ভ চেয়ারম্যানকে অনেক কিছুর জন্য প্রেসার দেয়, বাট ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান, তাদের যে গভর্নর আর কি, চেয়ারম্যান বলে তারা, উনি কখনোই পাত্তা দেয় না প্রেসিডেন্টের কথা। কিন্তু আমাদের দেশে মানে বাস্তবতা ভিন্ন, কিন্তু কাগজে কলমে সেন্ট্রাল ব্যাংক একদম একটা স্বাধীন সংস্থা, বুঝছো? সেন্ট্রাল ব্যাংক তার কাজ হচ্ছে মানিটারি পলিসির মাধ্যমে, মানে সেন্ট্রাল ব্যাংকের কাছে তো শুধু টাকাই আছে, আর তো সে কোনো কিছু কন্ট্রোল করতে পারবে না, টাকা দিয়ে সব কন্ট্রোল করবে, বুঝছো? সো তার মানি সাপ্লাই দিয়ে কন্ট্রোল করে, এটাকে বলে মানিটারি পলিসি। আর যখন সরকার, বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় একটা আছে না, ফিনান্স মিনিস্ট্রি, ওই অর্থ মন্ত্রণালয় যখন কোনো পলিসি নেয় ওইটাকে বলে ফিসকাল পলিসি। ফিসকাল পলিসি হচ্ছে কিসের মাধ্যমে? ট্যাক্স বা ইনকাম ট্যাক্স আছে না, বাট বিভিন্ন ধরনের ট্যাক্স আছে, ওই ট্যাক্সকে উঠানো নামানোর মাধ্যমে সে পলিসি নেয়, বুঝছো? ট্যাক্স এবং গভর্নমেন্ট, ওইটাকে বলে ফিসকাল পলিসি, মনে রাখবা, ওইটার নাম হচ্ছে ফিসকাল পলিসি। আর মানি সাপ্লাই কন্ট্রোল করার মাধ্যমে যে ম্যাক্রো ইকোনমিক গোল অ্যাচিভ হয়, এটাকে বলে মানিটারি পলিসি, ঠিক আছে? মানিটারি পলিসি দুই ধরনের হতে পারে, এক্সপানশনারি মানিটারি পলিসি মানে, আর একটা হচ্ছে কন্ট্রাকশনারি। এই যে এখন ছোট্ট করে লেখা আছে, তোমরা এই যে দেখো, এক্সপানশনারি মানিটারি পলিসি আর একটা হচ্ছে কন্ট্রাকশনারি মানিটারি পলিসি। এক্সপানশনারিটা হচ্ছে aims to increase the money supply, মানে টাকার পরিমাণ প্রবাহটা বাড়িয়ে দেওয়া, বেশি বেশি টাকা যাতে বাজারে থাকে, এটা হচ্ছে এক্সপানশনারি মানিটারি পলিসি। আর যখন সেন্ট্রাল ব্যাংক খেয়াল করলো যে না বাজারে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে, তখন সে টাকাটাকে আবার মার্কেট থেকে উঠায় নেয়, মানে কন্ট্রোল করে নেয়, এটাকে বলে কন্ট্রাকশনারি মানিটারি পলিসি, ঠিক আছে? বর্তমানে যে কোভিড সিচুয়েশন, এই জন্য বাংলাদেশ ব্যাংক বা পৃথিবীর সব সেন্ট্রাল ব্যাংক এক্সপানশনারি মানিটারি পলিসি নিছে, বুঝছো? যেহেতু অর্থনীতি সবকিছু টাকা মানে ইয়ে হয়ে গেছে না, স্লথ হয়ে গেছে, মানে স্লো হয়ে গেছে, রাইট? তো এখন বাংলাদেশ ব্যাংক বা পৃথিবীর সব সেন্ট্রাল ব্যাংক তারা এক্সপানশনারি মানিটারি পলিসি নিছে, বেশি বেশি টাকা ছাপাচ্ছে, বেশি বেশি টাকা, ওই যে রিকোয়ার্ড রিজার্ভ রেশিওর অ্যামাউন্টটা কমায় দিছে। দেখো তুমি একটু অ্যামাউন্ট কমাইলো, ওই যে আগে যে উদাহরণ দিলাম, রিকোয়ার্ড রিজার্ভ রেশিও 10%, রাইট? ওইটা যদি তুমি বাংলাদেশ ব্যাংক ওই 10% কে 5% করে, বাজারে টাকাটা ডাবল হয়ে যাবে। ওই 10,000 টাকা হয়েছিল না 1,000 টাকা, ওইটা 1,000 টাকা তখন 20,000 টাকা হয়ে যাবে, বুঝছো? তো ওই রিকোয়ার্ড রিজার্ভ রেটটা একটু বাড়ালে কমালেই পুরো অর্থনীতিতে টাকার প্রবাহ বাড়ে কমে, বুঝছো? তো এইটা হচ্ছে, তো এই জিনিসটাকে বলে মানিটারি পলিসি। একটু পরে নিবা 271 এ। আচ্ছা, তো ফাংশন অফ দ্য ফেড, মানে আমরা লিখবো ফাংশন অফ দ্য সেন্ট্রাল ব্যাংক। আমরা ফেড কথাটা ফেডারেল রিজার্ভ লিখবো না, যেহেতু এটা ইউএসএ, স্পেসিফিক্যালি ইউএসএ সেন্ট্রাল ব্যাংকের নাম। আর আমরা যে বইটা পড়ছি ওইটাই একটা ইউএস আমেরিকান বই আর কি। আচ্ছা, তো
প্রথম কাজ হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের, মানে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর মাঝে প্রথম কাজ হচ্ছে কন্ট্রোলিং দ্য মানি সাপ্লাই, মানে বাজারে কতটুকু মানি থাকবে না থাকবে ওইটা সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করবে। 2 নম্বর হচ্ছে সাপ্লাইং দ্য ইকোনমি উইথ পেপার মানি, ওই যে টাকা ছাপানো, টাকা ছাপানোটা হচ্ছে সেকেন্ড কাজ। ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে 5 টাকা থেকে যত উপরে আছে সব টাকা বাংলাদেশ ব্যাংক ছাপায়, বুঝছো? আর 1 টাকার 2 টাকা আসলে অর্থ মন্ত্রণালয় এটা বলে। তোমরা টাকা, তোমাদের পকেটে যদি টাকা থাকে তোমরা দেখবা 1 টাকার 2 টাকার যদি নোট থাকে, মানে 1 টাকার নোট তো মনে পাওয়া যায় না, কয়েন হয়ে গেছে, ওইখানে অর্থ সচিবের সিগনেচার থাকে। তোমরা একটু খেয়াল করে দেখবা ওইখানে অর্থ সচিব মানে সেক্রেটারি সিগনেচার থাকে। আর 5 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত নোট গুলা যা আছে ওইখানে টাকা সিগনেচার থাকে গভর্নরের, দেখবা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাইন থাকে। 5 টাকার কয়েন, 5 টাকার কয়েন তো আর মানে কয়েনে তো সিগনেচার ইউজ হয় না, বাট 5 টাকার কয়েনটাও বানায় বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংক আসলে মেইন টাকা। আর 1 টাকা 2 টাকা জাস্ট একটা নাম, এটা হচ্ছে এটা আরেক মানে আরেক ব্যাখ্যা আছে। তো এটা জাস্ট বলা হয় একটা টোকেনের মতো আর কি। আলটিমেটলি সব টাকাই আসলে মানে মোস্ট অফ দা মানে 1 টাকার 2 টাকার পরিমাণ খুবই কম, মানে টোটাল ইকোনমির সাইজে আর কি। তো 95% টাকা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকই ছাপায়, 5 টাকা থেকে 1000 টাকা। তোমরা ওই যে কোনো নোট ওখানে দেখবা গভর্নরের সাইন, আর পুরাতন কোনো 2 টাকা 1 টাকার নোট যদি পাও ওইখানে দেখবা কার সাইন করা, অর্থ সচিব মানে অর্থ মন্ত্রণালয়ের সাইন করা থাকে, বুঝছো? আচ্ছা, এটা হচ্ছে সাপ্লাইং দ্য ইকোনমি উইথ পেপার মানি। এরপর 3 নম্বরটা হচ্ছে প্রোভাইডিং চেক ক্লিয়ারিং সার্ভিস। এটা হচ্ছে প্রোভাইডিং চেক ক্লিয়ারিং সার্ভিস। হোয়াট ইজ চেক ক্লিয়ারিং? চেক ক্লিয়ারিংটা হচ্ছে তোমরা ধরো তোমাদের ক্লাসে আমরা এখন 18 জন পার্টিসিপেন্ট আছি, তো মনে করো রোদসী একটা চেক দিল সোনালী ব্যাংকে, তার ট্রাস্টের সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সে চেক দিল সৌরভকে। ঠিক আছে, সৌরভকে একটা চেক দেওয়া হলো যে তোমার এই চেক দিয়ে তুমি টাকা তোলা। সৌরভ এখন মনে করো সে সিলেটের লাইক সোনালী ব্যাংকে টাকা তুলতে পারবে না, সে গিয়ে তার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে ডাচ বাংলা ব্যাংকে, সৌরভ গিয়ে ডাচ বাংলার অ্যাকাউন্টে তার ওই রোদসীর চেকটা জমা দিল। ঠিক আছে, ওই রোদসী লিখে দিল, টুতে লিখে দিল সৌরভ আহমেদ। এখন এই চেকটা সৌরভ ডাচ বাংলা ব্যাংকে জমা দিল। এখন ডাচ বাংলা ব্যাংক এই যে সোনালী ব্যাংক থেকে টাকাটা কেটে তার অ্যাকাউন্টে আইনে ঢুকানোর দায়িত্ব, বুঝছো? এই যে কাজটা এই কয়েকটা ব্যাংক, এই যে 1700 মানে বাংলাদেশের যে মানে এত মানে 30-40-50টা ব্যাংক, এদের যে চেকের মাধ্যমে যে লেনদেনটা হয়, এই যে ক্লিয়ার হয়, এটার একটা সেন্ট্রাল বডি সার্ভারের মতো কাজ করে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, বুঝছো? এই যে চেক ক্লিয়ার গুলা হয় এটা আগে ছিল ম্যানুয়ালি, মানে বেশি দিন আগে না, 10 বছর আগেও, 12 বছর, সরি 8-7-8 বছর আগেও প্রত্যেকটা ব্যাংকের অফিসার প্রতিদিন সকালবেলা একবার আর বিকালবেলা একবার বাংলাদেশ ব্যাংক সিলেট যে অফিসটা ওইখানে যেতে হইতো। যাওয়ার পরে এই ম্যানুয়ালি চেক গুলাকে, মানে ধরো আমি গেলাম ডাচ বাংলা থেকে, তুমি গেলা সোনালী ব্যাংক থেকে, আরেকজন গেল এবি ব্যাংক থেকে, আমরা গিয়ে সবার চেক গুলাকে ট্রান্সফার করবো। এখন আর ওইটা নাই, এখন একটা সার্ভারের মতো ইউজ করে চেক ক্লিয়ারিং সার্ভিস, ওইটা বাংলাদেশ ব্যাংক। এটা একটা সেন্ট্রাল ব্যাংকের কাজ। 4 নম্বর কাজ হচ্ছে হোল্ডিং ডিপোজিটরি ইনস্টিটিউশনস রিজার্ভ, মানে ওই যে কমার্শিয়াল ব্যাংকগুলা দিন শেষে তো কোটি কোটি টাকা তার কাছে থাকে, রাইট? জি স্যার। এরাও টাকাটা কই করে জমা রাখে, কিছু টাকা তার কাছে হয়তো গোল্ডে রেখে দেয়, আর বাকি সব টাকা কই নিয়ে জমা রাখে বাংলাদেশ ব্যাংকে, বুঝছো? জি স্যার। তো এটা হচ্ছে তার আরেকটা কাজ। সুপারভাইজিং মেম্বার ব্যাংক আরেকটা কাজ হচ্ছে, ওই যে কমার্শিয়াল ব্যাংক অনেক সময় লোন টোন দেয় না, বিভিন্ন মানে আজে বাজে লোন দেয়, তো ওই ধরনের লোন আসলে সুপারভাইজ করাটা, যাতে ঠিক মতো লোন দেওয়া হচ্ছে কিনা ওইটা আসলে সুপারভাইজ করার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের। যদিও রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ঘাটতি দেখা দিছে, বিভিন্ন পাওয়ার বা এখন মানি পাওয়ার একটা বড় পাওয়ার হয়েছে। কালকেও একটা নিউজ দেখলাম, পিকে হালদার নামে এক লোক 10,000 কোটি টাকা মানে হয়েছে। তো এগুলা হচ্ছে ভালো সুপারভিশন হচ্ছে না, সরি টু সে, মানে সেন্ট্রাল ব্যাংক এগুলা অনেক আছে। তো মূল কথা হচ্ছে তারপরেও যতটুকু সুপারভিশন হচ্ছে, এটা যদি না হইতো তাইলে এরকম পিকে হালদার বা আমাদের সম্রাট বা এরকম বিভিন্ন যারা টাকা পাচার করছে, বা ওই যে কি হলমার্ক গ্রুপ, হ্যাঁ,
ডেস্টিনি, এগুলার সংখ্যা মানে আরো হাজারে হাজারে হয়ে যেত, বুঝছো? তাও যতটুকু কন্ট্রোল আছে ওই সেন্ট্রাল ব্যাংকের কারণে। স্যার একটা কোশ্চেন, বলো। স্যার এত টাকা এভাবে এরা আউট করে কিভাবে ব্যাংকের এত তদারকি থাকা সত্ত্বেও? এইটা আসলে রাজনৈতিক মানে ক্লাস রেকর্ড হচ্ছে, রেকর্ডের জন্য করতে চাই না। এগুলা হচ্ছে আলটিমেটলি মানে সবাই তো বুঝো, তুমি আমি যখন বাইরে বিদেশে পড়তে গেছিলাম, মানে যখন ওই যে এই $100 করে $80 করে বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি থাকতো, বুঝছো? ওই $80 $100 দিতে আমার 2012-13 দিকে আমি বলছি, আমাকে সিলেটের সবগুলা ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হয়েছে রাজ বাংলা ব্যাংকে অ্যাপ্লিকেশন করে $100 পে করার জন্য, বুঝছো? ভার্চুয়াল ক্রেডিট কার্ড অমুক তমুক, বুঝছো? জি স্যার, জি স্যার। এরা হাজার হাজার কোটি টাকা সব সরানে। এটা মূলত হয়, এটারে বলে ট্রেডের মাধ্যমে, ইন্টারন্যাশনাল ট্রেড হয় না গার্মেন্টস এবং অন্যান্য বিষয়গুলা, ওই ট্রেডের মাধ্যমে টাকাটা সরে। এটাকে বলে ইকোনমিক্সে ওভার ইনভয়েসিং আর আন্ডার ইনভয়েসিং। মানে হচ্ছে ধরো চায়নাতে একজন বিক্রেতা, হ্যাঁ, সামথিং লাইক ডেভিড হং, তারা এরকম নাম রাখে না, বা সামথিং লাইক দ্যাট। তো চায়নার একজন বিক্রেতা বাংলাদেশে ইয়ে করতেছে, ধরো বাংলাদেশের একজন ইম্পোর্টার ইম্পোর্ট করছে, ঠিক আছে? মনে করো কি বলবো, একটা মেশিন ইম্পোর্ট করতেছে এবং মেশিনের দাম হচ্ছে 10 কোটি টাকা, ঠিক আছে? ওই চাইনিজ ওই লোকটাকে যে বিক্রি করতেছে তাকে সে বলল ওই যে 10 কোটি টাকা সে তো ব্যাংকিং চ্যানেলে, প্রপার চ্যানেলে কিন্তু দিতে হবে। এইটার জন্য এলসি মানে বুঝছো যে বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে এই টাকাটা 10 কোটি যাবে, এটাও কিন্তু লিগাল। তখন সে ওই চাইনিজ যে লোকটা বিক্রি করতেছে তার কাছে 10 কোটি টাকা মেশিন, ওকে বলবে যে তোমার আমি 10% দিয়ে দিব এক্সট্রা, হ্যাঁ, একটা বা 5% তোমাকে ইনসেনটিভ দিব, তুমি ওই মেশিনের দামটা লিখে দাও 15 কোটি টাকা। ও আচ্ছা আচ্ছা। ওই লোকটা সে করলো কি, ওইটারে 15 কোটি লিখলো। 15 কোটি লেখার পরে যখন মেশিনটা আসলো থ্রো ব্যাংকিং চ্যানেল, ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে 15 কোটি টাকা চায়না চলে গেল। ওই লোকটার কাছ থেকে সে পরে তার ওইখানে ডেফিনেটলি তার মানুষও আছে, সে 5 কোটি টাকা নিয়ে দিবে আর ওই লোকটাকে কিছু টাকা ইনসেনটিভ দিয়ে দিবে, বুঝছো? স্যার এটা কি ওই বালিশের কাহিনীর মতো না পুরোপুরি? হ্যাঁ, অনেকটা বালিশের কাহিনীর মতো। তাই স্যার টাকাটা ওরা যে সাইড করবে এটা কেউ মনিটর করে না ব্যাংক? এটা কি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ব্যাংক এটা কিভাবে করবে? নরমালি এটা আসলে বুঝছো ব্যবসায়ী তো, মানে হাজার হাজার কোটি টাকার ব্যবসা, ওইটার মাঝে কিছু নয়সয় করা যায়। আর আরেকটা এটা হচ্ছে ওভার ইনভয়েসিং, মানে ইনভয়েস, এটাকে বলে মানে ইনভয়েস আছে না, আমরা যে কোনো জিনিস কিনলে আমরা একটা ক্যাশ মেমো দেয় না, হ্যাঁ হ্যাঁ, ওটার দাম বেশি দেখানো হয়। দাম বেশি। আর আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে টাকা পাচার হয়। এটা হচ্ছে যারা একটু আগে বললাম আমি, আমদানির ক্ষেত্রে, রপ্তানির ক্ষেত্রেও সেম কাজটা হয়। যারা গার্মেন্টস ব্যবসায়ীরা রপ্তানি করে না, তো এরা উল্টা কাজটা করে দিবে, উল্টা কাজটা করে বলবে, হ্যাঁ বলবে মানে পেমেন্ট পাওয়ার কথা, বাংলাদেশের গার্মেন্টস মালিকের পেমেন্ট পাওয়ার কথা ধরো 1000 কোটি টাকা, একটা বড় শিপমেন্ট গেল, ওই যার কাছে বিক্রি করলো ধরো এটা ইউকে ইউরোপে বা ইয়ের কাছে, পরে সে রিকোয়েস্ট করবে তুমি এক কাজ করো, আমি বিক্রি করলাম তো 1000 কোটি, তুমি আমারে কাগজে কলমে 800 কোটি দেখায় দাও, আর বাকি 200 কোটি আমার ওই কানাডার ব্যাংকে রেখে দাও। তাহলে ট্যাক্স ফাঁকি হইলো আর টাকাটা ওই দিক দিয়ে পেয়ে গেল। টাকাটা ওই, হ্যাঁ রাইট রাইট। এটা হচ্ছে বাংলাদেশের প্রধান ইয়ে, মানে টাকা পাচারের মেইন, মানে এটাই হচ্ছে মেইন ইয়ার। কারণ এত টাকা তো আর ওই যে হুন্ডির মাধ্যমে কিছু টাকা পাচার হয়, ওই যে মানুষ ওই যে ট্রেকগুলার বাংলাদেশের প্লেনের মাধ্যমে আসা যাওয়া করে না, ওই টাকা ব্যাগে নিয়ে, এইগুলা তো কত টাকা সে নিতে পারবে, হাজার কোটি টাকা তো নিতে পারবে না, বুঝছো? এগুলা সলভ করার উপায় কি? এগুলা সলভ করার উপায় হচ্ছে ওই মানে এই যে ইনভয়েস গুলো আছে না, কাস্টমস, মানে ওই যে যখন যে দ্রব্যটা আসলো, ওই দ্রব্যটা অবশ্যই বাংলাদেশের কোনো একটা অথরিটি সাইন করতে হয়, যে ওই যে একটা মেশিন কেনার পরে 10 কোটির মেশিন 15 কোটি দেখাইলো, হ্যাঁ, ওইটা সে উচিত হচ্ছে ওইটাকে সার্চ করা। মানে নরমালি তো মনোপলি একটা কোম্পানি বিক্রি করে না, বুঝছো? সার্চ করে দেখা যে আসলে এটা আসলে রিয়েল প্রাইসটা কত। যদি দেখা যায় যে 5-10% মানে এদিক সেদিক হইলে মানে এটা তেমন না, কিন্তু এরকম 50% বেশি, এটা তো ইজিলি ধরা যায়, বুঝছো? জি স্যার। তো এটা আসলে সরকার, মানে প্রবলেমটা কি, প্রবলেমটা আসলে মানে আমি
মানে আমি মানে মনিটরিং প্রবলেমটা, প্রপার মনিটরিং সবখানে। এটা হচ্ছে পলিসিগত প্রবলেম, আর এটা বাংলাদেশের সব সরকার, এটা মানে আমি মানে কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টি বলছি না, এটা আমাদের দেশের মানুষের প্রবলেম। আমরা সবসময় সরকার গুলাকে দোষ দেই, এটা আওয়ামী লীগ বলি বিএনপি, বুঝছো? আমাদের দেশের মানুষ, এটা আমাদের দেশ না, এটা যে কোনো জায়গা সরকার যদি একটু ঢিলা হয়, বুঝছো, সুযোগ সন্ধানে কেউ থাকেই স্যার, থাকে। এটা ট্রাম্প কালকে একটা ইয়ে দেখছো না, 800 মাত্র হাজার থেকে কিন্তু হাজার হাজার কোটি টাকা মানে স্যার ট্যাক্স ফ্রডের মধ্যে হয়েছে, 461 মিলিয়ন ডেট দেখায়, সে কোনো ট্যাক্স দেয়। হ্যাঁ, ওই যে ট্যাক্স লস দেখায় বিভিন্ন কোম্পানিতে। যেখানে সুযোগ আছে, এটা পৃথিবীর সাধারণ, শুধু আমরা না, ওই আমাদের ইনস্টিটিউশন গুলো শক্তিশালী হতে হবে। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে যে আমাদের ইনস্টিটিউশন গুলা, তোমাদেরকে একটা ভিডিও লিংক দিছি, মানে দিছিলাম কালকে, আমি ইমেইল করা হয় নাই, ওইটা তোমরা দেখবা। ওইখানে প্রধান কারণ আমরা কেন গরিব, এটার প্রধান কারণ হচ্ছে আমাদের ইনস্টিটিউশন গুলা দুর্বল। ইনস্টিটিউশন গুলা কি বুঝছো? বাংলাদেশ ব্যাংক একটা ইনস্টিটিউশন, আমাদের কাস্টমস অথরিটি একটা ইনস্টিটিউশন, পুলিশ বাহিনী একটা ইনস্টিটিউশন, বুঝছো? তারা যদি স্বাধীনভাবে কাজ করতে, তোমাকে আমি এখনো বলবো বাংলাদেশ সরকার, মানে আমাদের তো এখন সবকিছু আমাদের প্রাইম মিনিস্টার কেন্দ্রিক হয়ে গেছেন, রাইট? প্রাইম মিনিস্টার যদি এরকম স্ট্রংলি বলেন যে না, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে, যে তুমি কারো কথা শুনবা না, ইউ ক্যান টেক ইউর অ্যাকশনস, বুঝছো? তখন দেখবো অনেক কিছু। কিন্তু সব প্রবলেম হচ্ছে, উনিও তো পলিটিক্যাল একটা পার্টির লিডার, বুঝছো? এটা ভেরি টাফ। মানে আমরা যেভাবে সহজভাবে দেখি, দোষারোপ করি, বিষয়টা এত সহজ না। মনে করো, আমি তোমাকে একটা রিসেন্ট উদাহরণ দিই, ক্লাসে বাইরে একটু কথা বলছি কারণ এগুলা রিলেটেড। মনে করো, বলেন স্যার, সমস্যা নেই স্যার, আমাদেরই জ্ঞান বাড়বে। স্টক মার্কেটে এই নতুন একজন আসছেন, নতুন একজন চেয়ারম্যান আসছেন, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ঠিক আছে? জি স্যার। ওনার নাম হচ্ছে শিবলি রুবায়াতুল ইসলাম, ঢাকা ইউনিভার্সিটির বিজনেস অনুষদের ডিন ছিলেন। সরকার ওনাকে 4 বছর না 5 বছর মেয়াদি দিচ্ছে আর কি। এটা পাওয়ারফুল একজন মানুষ হিসাবে, এবং ওনার সাথে প্রাইম মিনিস্টারের ভালো খাতির আছে। প্রাইম মিনিস্টার ওনাকে জিরো টলারেন্স নীতি দেখাইতে বলছে, কারণ এই যে শেয়ার মার্কেটে প্রচুর দুর্নীতি হয়, তো ওই যে গ্যাম্বলাররা, যে জুয়ারিরা টাকা দাম বাড়াইয়া সব বিক্রি করে চলে যায়, বুঝছো? তো বাংলাদেশ শেয়ার মার্কেট লসের উপর আছে, তো এইটাকে কন্ট্রোল করার জন্য প্রাইম মিনিস্টার নিজে উনাকে দেওয়া হয়েছে, এবং শেয়ারের দাম কিন্তু উনি জয়েন করার পরে গত 2-3 মাসে দাম বাড়ছে, প্রচুর বাড়ছে, বুঝছো, বাংলাদেশ স্টক মার্কেটে। এখন উনি করছে কি, অনেক মালিক, ওই যে বিভিন্ন কোম্পানির মালিক, উচিত হচ্ছে যে মালিকগুলা করে কি, বাংলাদেশের মার্কেটে হয় কি, ধরো শেয়ার মার্কেটে আসার পরে, ধরো আমি শেয়ার মার্কেট একটা পার্ট অফ ইওর কোম্পানি, মানে ধরো আমি একটা কোম্পানি খুললাম, আমার এবং আমার একলা তো না, ধরো তোমরা এখানে 19 জন আছো, তোমরা 19 জন মিলে একটা কোম্পানি খুললা। এই খোলার পরে তোমরা তো ডাইরেক্টর, এই কোম্পানির ডাইরেক্টর, মেইন শেয়ার হোল্ডার। তোমরা করলা কি, বাজারে গিয়ে ধরো 60% মানে টাকা মানে বাজার থেকে তুললা, শেয়ার মার্কেট থেকে, আর বাকি টাকা তোমার। তো কোম্পানি কিন্তু তোমরা চালাচ্ছ, কিন্তু মার্কেটে আসার পরে তুমি করলা কি, তোমার কাছে যে শেয়ার গুলো আছে সব মার্কেটে বিক্রি করে দিলা, মানে তোমার কোম্পানির প্রতি আর কোনো দায়বদ্ধতা থাকলো না, বুঝছো? বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ এই যে উনি শিবলি রুবায়াতুল ইসলাম, উনি যেটা একটা করছিল, সার্কুলার জারি করছিল যে প্রত্যেকটা কোম্পানির ডাইরেক্টর অ্যাটলিস্ট 2% শেয়ার থাকতে হবে তার কোম্পানি, মানে টোটাল কোম্পানির 2% শেয়ারের মালিকানা যদি তোমার না থাকে, তাহলে তুমি এই কোম্পানির ডাইরেক্টর, পরিচালক থাকতে পারবা না, হুইচ ইজ গুড। কারণ তোমার যদি নিজের মালিকানা থাকে, দায়বদ্ধতাটা থাকে, হ্যাঁ, কোম্পানিটাকে ভালো করে দেখাশোনা করবা। এখন এই ঘোষণা দেওয়ার পরে উনি করলো কি, রিসেন্টলি একটা মানে 17 জন ডাইরেক্টরকে উনি ক্যান্সেল করছে অফিসিয়ালি, মানে সরকারিভাবে, যে না, তোমরা আজকে থেকে ডাইরেক্টর না। এইটার প্রতিবাদ স্বরূপ পরের দিন, গত 2 দিনে 100 পয়েন্ট মার্কেট মারছে। ওই যে এরা সব একতাবদ্ধ আর কি, বুঝছো? এরা করছে কি, শেয়ার মার্কেট ডাইরেক্টররা শেয়ার মার্কেটে আর কি কন্ট্রোল করে, সরাসরি আছে, তাদের মানুষ আছে, যে জুয়ারিদের সাথে তাদের সম্পর্ক আছে, তারা এদেরকে বলে মার্কেট থেকে পালাই দিচ্ছে। এখন ওই যে মার্কেটটা পড়লো, মার্কেট পড়লে তো ক্ষতিগ্রস্ত হয় সাধারণ বিনিয়োগকারী, রাইট? এখন এই সাধারণ বিনিয়োগকারী যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন ওই প্রেসারের কারণে দেখা যায় সরকারকে, উনাকে যতই প্রধানমন্ত্রী পাওয়ার দেয়, উনাকে এখন নরম হতে হবে, একটা নিগোসিয়েশনে যেতে হবে ওদের সাথে, বুঝছো?
সিন্ডিকেটের মতো আর কি এদের। সিন্ডিকেটের মতো। তো বাংলাদেশে আসলে সব কিছু করাটাও টাফ। আর আমাদের আমাদের দেশে ওই ইয়েদের মানে শক্তিটা অনেক বেশি। ওই যে আমাদের যে ব্যবসায়ী গ্রুপগুলো আছে না, এরা অস্বাভাবিক ক্ষমতাধর আর কি, বুঝছো? মানে আর এই 10,000 কোটি টাকা 8,000 কোটি টাকার মালিক যারা, বুঝছো, এদের আসলে বাংলাদেশের একজন অফিসারকে, সব অফিসার তো অসৎ না, কিন্তু একটা জিনিস মনে রাখবা যে তোমার সারা জীবনে পেনশনও পাবা না 1 কোটি টাকা। তোমাকে কেউ যদি 5 কোটি টাকা অফার দেয়, তখন তোমার ফ্যামিলি আছে, বুঝছো, ইটস ভেরি হার্ড টু ডিনাই, বুঝছো? মানে অনেকের জন্য এটা সামলানো অনেক কঠিন। তো এরা আসলে অনেককে কিনে ফেলতে পারে, বুঝছো? আবার কিনতে না পারলে স্যার চাপও প্রেসারও দিতে পারে, এমনও পাওয়ার আছে। তো এই ধরনের, তো এদের পাওয়ার এবং পলিটিক্যাল পার্টিও এদের কাছে মানে লাইক ওদের ফান্ড ছাড়া ওরা চালাতে পারবে না পলিটিক্স, বুঝছো? জি স্যার। তো আলটিমেটলি এদেরকে কথা ধরো, মানে আমি একটা মানে সিম্পলি ওপেনলি বললাম যে ধরো এই বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, আমাদের সালমান এফ রহমানের অনেকগুলা কোম্পানি আছে শেয়ার মার্কেটে, ঠিক আছে? এখন শিবলি রুবায়াতুল ইসলাম যতই উনি বিএসসিসির চেয়ারম্যান হইলেন, পাওয়ারফুল চেয়ারম্যান, হ্যাঁ, উনার কি ক্ষমতা আছে সালমান এফ রহমানকে 2% শেয়ার না থাকলে ওনাকে সেক করে দেওয়ার? না স্যার, উনার মানে অসম্ভব, এটা অসম্ভব, রাইট? একজন এমপি পর্যন্ত একটা কাহিনীর মনে আছে কিনা, যে ইন্ডিপেন্ডেন্ট টিভি, বুঝছো? তো এইটা মানে উনাদের সাথে এইরকম, উনারা হচ্ছে বিগ মানে ভেরি স্ট্রং ইয়ে আর কি, এদের ক্ষমতা অনেক বেশি, বুঝছো? তো উনারা কে ভালো কে খারাপ এগুলাতে আমি যাচ্ছি না, কিন্তু আমাদের দেশে উনাদের মতো বড় বড় মানে উনি তো সরাসরি মানে মন্ত্রী পদমর্যাদার, আলটিমেটলি এরকম অনেক আছে যারা অনেক বেশি ক্ষমতাধর, বুঝছো? তো আলটিমেটলি এগুলো বাংলাদেশে ভেরি টাফ। এই জন্য ইনস্টিটিউশনকে স্ট্রং করতে হইলে মানে অনেক, এই ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবো দেশ কিভাবে আগাতে হয় আর কি। আচ্ছা, এনিওয়ে, সুপারভাইজিং মেম্বার ব্যাংক, এরপরে হচ্ছে 6 নম্বর হচ্ছে সার্ভিং এজ দ্য গভর্নমেন্টস ব্যাংকার। যখন গভর্নমেন্টের টাকার প্রয়োজন তখন এই বাংলাদেশ ব্যাংক এখানে কাজ করে এক যে গভর্নমেন্ট ব্যাংকার, মানে গভর্নমেন্টের ব্যাংক হিসাবে, গভর্নমেন্ট টাকা জমা রাখা, লোন নেওয়া সবকিছু সেন্ট্রাল ব্যাংক করে। এরপরে হচ্ছে 7 নম্বরটা, এই যে পেজ নম্বর 273, 7 নম্বর হচ্ছে সার্ভিং এজ দ্য লেন্ডার অফ লাস্ট রিসোর্ট। এরকম প্রশ্ন আসে অনেক সময়, ওয়াই বাংলা সেন্ট্রাল ব্যাংক ইজ কল্ড অ্যাজ লেন্ডার অফ লাস্ট রিসোর্ট। লেন্ডার অফ লাস্ট রিসোর্ট মানে বাংলায় হচ্ছে ওই যে বাংলা বইগুলোতে লেখা থাকে ঋণের শেষ আশ্রয়স্থল। মানে একটা ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক যখন একদম দেউলিয়ার মতো হয়ে যায় আর যখন যাওয়ার কোনো জায়গা থাকে না, তখন সে সেন্ট্রাল ব্যাংকে গিয়ে আশ্রয় নেয়, বুঝছো? মানে বা বাংলাদেশ সরকারও যদি কখনো একদম কোথাও টাকা পাচ্ছে না, তখন তার একটাই জায়গা সেন্ট্রাল ব্যাংকে বলা, তুমি আমাকে টাকা দাও। ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। তো এই হচ্ছে কয়টা তোমার 7 নম্বর। 8 নম্বরটা হচ্ছে হ্যান্ডলিং দ্য সেল অফ ইউএস ট্রেজারি সিকিউরিটিজ। এখানে ইউএস ট্রেজারি না দিয়ে হ্যান্ডলিং দ্য সেল অফ লিখতে পারো বাংলাদেশ ট্রেজারি সিকিউরিটিজ, বুঝছো? বুঝতে পারছি। তো এইটা ওই 8টা কার্যাবলী, অথবা তোমরা ওই যে ইয়েতেও পাবা, এই আমাদের এই বিভিন্ন যে বাংলা বইগুলো আছে না, বাংলাদেশ সরকারি কলেজগুলোতে পড়ে, বুঝছো? এইসব বই কারো কাছে যদি পাও, ওখানেও বাংলায় সবগুলো এটা খুব কমন। ইভেন ইন্টারমিডিয়েট যারা মানে ইকোনমিক্স, আমার মানে সবাই তো তোমরা সায়েন্স, আমিও সায়েন্সে ছিলাম, তারপরেও তো ইন্টারমিডিয়েট মানবিক শাখা আছে না, ইকোনমিক্স একটা সাবজেক্ট আছে, ওইখানে ওইগুলো থাকে, সেন্ট্রাল ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, বুঝছো? আর এরপরে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে টুলস অফ কন্ট্রোল, না আর এই এত ডিপে আর যাচ্ছি না, আপাতত এতটুকুই থাক। এরপরে হচ্ছে তোমাদের নেক্সট হচ্ছে ফিসকাল পলিসি। আচ্ছা, আমি সিলেবাসটা একটু দেখে নিই। সিলেবাসটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ফাংশন অফ কমার্শিয়াল এন্ড সেন্ট্রাল ব্যাংক, মানিটারি এই পর্যন্ত। এখন নেক্সট হচ্ছে ফিসকাল পলিসি এন্ড স্ট্রাকচার অফ গভর্নমেন্ট বাজেট। এইটা নেক্সট দিতে পড়াই, আমি জাস্ট এমনি একটা ওভারভিউ এখন দিয়ে দিই। সেটা হচ্ছে গভর্নমেন্ট বাজেট আর পার্সোনাল বাজেটের মাঝে ফিসকাল পলিসি হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের পলিসিগুলো। ওই একই জিনিস, ম্যাক্রো ইকোনমিক গোলকে কন্ট্রোল রাখার জন্য সরকার দুইভাবে কাজ করতে পারে। একটা হচ্ছে ট্যাক্সটাকে মানে ইনকাম ট্যাক্সটা নির্ধারণ কে করবে, সরকার না?
জি স্যার। তো ইনকাম ট্যাক্স সরকার যদি বাড়ায় বা কমায় এর মাধ্যমে আমাদের হাতে কিন্তু বেশি টাকা আসতে পারে, আবার টাকা কমে যেতে পারে, বুঝছো? জি স্যার। তো আর অথবা আর একটা হচ্ছে সরকার যদি খরচ বাড়ায় দেয়, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বলে, ওইটার মাধ্যমেও ইকোনমিতে ইমপ্যাক্ট ফেলতে পারে। মনে করো সরকার হঠাৎ করে দেখলো যে ইকোনমির অবস্থা খারাপ, এটা ওই যে গ্রেট ডিপ্রেশন হয়েছিল না ইউএসএ তে 1929, হ্যাঁ, জি স্যার। ওই সময় সরকার করছিল কি কেনশিয়ান ইকোনমি বলে এটাকে। ওই যে সরকারের পক্ষ থেকে অনেক কনস্ট্রাকশন করা হয়েছিল, প্রচুর কনস্ট্রাকশন আর কি, মানে লোন ঋণ করেও কনস্ট্রাকশন করা হয়েছে। কারণটা কি, ওই যে মানুষ কাজ পাইলো না, লেবাররা কাজ করলো, ধরো পদ্মা সেতু আরেকটা করা হইলো, জি স্যার। তখন হবে কি প্রচুর মানুষ এখানে লেবার হিসেবে কাজ করবে, তো যখন সে কাজ করবে তার তো বেতন পাবে, বেতন ফ্রি তো আর সরকার সবসময় দিতে পারবে না, রাইট? তোমার কিছু করতে হবে না, টাকা নাও, হ্যাঁ। তো কোনো একটা কাজের বিনিময়ে মানে যারা এইটার সংশ্লিষ্ট সবাইকে ওই টাকা সে কি করবে, বাসায় নিয়ে তো আর বসে থাকবে না, ওইটা সে বাজারে গিয়ে খরচ করবে। তো বাজারে খরচ করলে ব্যবসায়ীরা তার হাতেও টাকা আসবে, বুঝছো? ওই মূল মূল ইয়েটা হচ্ছে, টার্গেটটা হচ্ছে ইকোনমিটাকে টাকাটা টাকাটা মার্কেটে ছাড়া ফ্লো করা, হ্যাঁ, ফ্লোটিং করা, মার্কেটে ফ্লোট করা। আর যখন ফ্লোট বেশি হয়ে যায় তখন আবার কন্ট্রোল করে, বুঝছো? বেশি ফ্লোট হলে সবকিছুর দাম আবার বেড়ে যায়। আচ্ছা, এখন স্ট্রাকচার অফ দ্য গভর্নমেন্ট বাজেট, গভর্নমেন্ট বাজেটের, হ্যাঁ বলো। স্যার বলিভিয়াতে মানে ওদের টাকার ইনফ্লেশন এত বেশি এখন যে ওদের একটা হটডগ কিনতে 10,000 বলিভিয়ান কারেন্সি লাগে। সরকার এটাকে ঠিক করতে মানে কি করতে পারে, অথবা মানে এটারে ব্যাক করে আবার কেমনে করবে যেন ওই বার্গারটার দাম অথবা হটডগটার দাম যেন 30-40 হয়? আচ্ছা, একটা জিনিস হচ্ছে এই যে ইনফ্লেশনটা, বুঝছো? ধরো টাকা ছাপানো, অনেকে বলে টাকা বেশি ছাপাইলে ইনফ্লেশন হয়ে যায়। একবার দুইবার ছাপাইলে ইনফ্লেশন হয় না। ওই বলিভিয়া কেস বা জিম্বাবুয়ে তো সেম কাহিনী হয়েছিল, বুঝছো? জি স্যার। জিম্বাবুয়ে আরো সিরিয়াস। হ্যাঁ, জিম্বাবুয়েতে আরো সিরিয়াস। তো এগুলার মূল কাহিনী হচ্ছে এগুলা হয় মানে কন্টিনিউয়াসলি যদি তুমি করতে থাকো, মানে একটা এই যে বাংলাদেশে কোভিড এর প্রবলেম, এখন যদি সরকার এই কাজ করে, প্রচুর টাকা ছাপায়, প্রচুর টাকা মার্কেটে ছাড়ে, এটা খুব একটা প্রবলেম হবে না। কিন্তু এটা যদি বাংলাদেশ ধরো আগামী বছর করে সেরকম কেউ করে, আগামী বছরও করে, পরের বছরও করে, এইটা হইলে একটা প্রবলেম দেখা দিবে, তখন এটাকে আর কন্ট্রোল করা যায় না, বুঝছো? তো এটাতে উদ্ধারের উপায় কি, যেটা ইয়ে করছে, কারেন্সিকে চেঞ্জ করে দেওয়া, মানে একটা সময় আবার রিস্টার্ট করা, নতুন করে শুরু করা, বুঝছো? ওই হটডগের দাম 10,000 টাকা না, বা বলিভিয়ান ডলার যেটাই হোক, তো ওইটা আসলে গিয়ে দেখো ওদের স্যালারি ওইরকম হয়ে গেছে, বুঝছো বিষয়টা? মানে যে লোকের টাকাও বেতনও দেখবা, ধরো আমাদের দেশে যারা 1 লাখ পাবে, তখন দেখবা তার বেতন হয়ে গেছে 1 মিলিয়ন, 10 লাখ টাকা, বুঝছো? তখন কি এটা আসলে মানে পুরা সিস্টেমটাই কোলাপস করে ফেলে। তখন উচিত হচ্ছে ওই ডিনোমিনেশন করা, মানে হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক তখন একটা সার্কুলার জারি করতে পারে যে ওকে তুমি এত লক্ষ টাকা, মানে সব নোট বাতিল, নতুন নোট চালু হবে, এটার ভ্যালু হবে এত, বুঝছো? এরকম কিছু একটা করতে হয় আর কি। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে ওই যে নেক্সট ক্লাসে যেটা আমি মানে পড়বো, সেটা হচ্ছে এই যে স্ট্রাকচার অফ গভর্নমেন্ট বাজেট। গভর্নমেন্ট বাজেট আর ব্যক্তিগত বাজেটের পার্থক্য কি বলতো? আমরাও তো একটা বাজেট করি, আমাদের তো বাজেটে চলাফেরা করি, রাইট? আমাদেরটা আমাদের পার্সোনাল ইউজের জন্য। হ্যাঁ, আমাদের একটাই মেজর পার্থক্যটা বলি, আমাদের বাজেট হয় আমাদের ইনকাম, আগে ইনকামের চিন্তা থাকে, ইনকাম, এরপরে আমাদের এক্সপেন্ডিচার, বুঝছো? মানে আমার যত স্যালারি আমি ড্র করছি, আগে আমার ইনকাম চিন্তা করি যে আমার ইনকাম কত হবে এই মাসে, এরপরে আমি আমার নেক্সট মাসের বাজেট চিন্তা করি যে আগামী মাসে আমি এত টাকা পাবো আর আমি এই জিনিস কিনবো, ব্যাপারটা বুঝছো? আর গভর্নমেন্টের বাজেট হচ্ছে ঠিক উল্টা, গভর্নমেন্ট আগে হিসাব করবে যে আমার আসলে কোন খাতে কত টাকা খরচ করব, সে আগে তার খরচটা মানে কনফার্ম করে, এরপরে সে এটার এগেইনস্টে সে টাকা ইয়ে করে আর কি, মানে সবার কাছ থেকে টাকা উইথড্র করে, মানে বুঝছো? জি স্যার। এটা হচ্ছে একটা ইয়ে। আর মানে আর হচ্ছে আরেকটা মানে তোমার আরেকটা
আরেকটা ইয়ে আছে, তোমার কি বলা যায়, এই যে আর কি গভর্নমেন্ট বাজেটের আরেকটা বিষয় হচ্ছে, গভর্নমেন্ট বাজেট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডেভেলপমেন্ট বাজেট আর একটা হচ্ছে নন ডেভেলপমেন্ট বাজেট। এটা হচ্ছে উন্নয়ন ব্যয়, একটা হচ্ছে অনুন্নয়ন ব্যয়, বুঝছো? এখন আমাকে একটা জিনিস বলো তো, গভর্নমেন্ট যে আমাদের যে ডেফিসিট বাজেট, এটা কি সবসময় খারাপ? আমরা খারাপ হিসেবে অনেকে ধরি। বাজেট হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ব্যালেন্স বাজেট, একটা হচ্ছে কি ব্যালেন্স বাজেট, আর কি হয় বলো তো? স্যার যে বাজেটে ঘাটতি থাকে একটা, আর একটা যেটা সেভিংস থাকে, এরকম হয়। হ্যাঁ, একটাতে ঘাটতি থাকে, একটাতে সেভিংস থাকে। সেভিংস থাকে ওইটাকে বলে সারপ্লাস বাজেট, ঘাটতি থাকে যেটাকে বলে, এটাকে বলে ডেফিসিট বাজেট। আর আরেকটা বাজেট হচ্ছে কি, আরেকটা বাজেটের নাম হচ্ছে গভর্নমেন্ট বাজেট স্যার সবসময় ঘাটতি থাকে স্যার, এটা আবার ভালো কি জন্য বলে? হ্যাঁ, এটা ভালো, অনেক সময় এটা ভালো। কেন ভালো বলো তো, কোনো আইডিয়া আছে? এটা কি মোটিভেশন দেয় নতুন কাজ করার জন্য, এইরকম কিছু বা একটা টার্গেট সেট করে? না, এটা হচ্ছে যে ওই যে আমি তোমাদের বললাম যে বাজেটের দুইটা পার্ট থাকে। আচ্ছা, এটা কি নেক্সট ক্লাসে বলবো না আজকে বলবো? নেক্সট ক্লাসে বলেন স্যার পুরো সব কনসেপ্ট। ক্লাসে আবার প্রথম থেকে শুরু করে নেন স্যার এটা। আচ্ছা, তাইলে আগামী ক্লাসে আমি বাজেটটাকে ভালো করে এটা বোঝা তোমাদের জন্য জেনারেল ভাবেই দরকার, ঠিক আছে? তো কেন একদম শুরু থেকে একদম স্টার্ট করে নেক্সট। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি গভর্নমেন্ট বাজেট এন্ড ফিসকাল পলিসি কালকে, মানে কোন দিন ক্লাস নিব? ধরো কালকে হচ্ছে বুধবার, মঙ্গলবার। এক কাজ করি, আমরা বৃহস্পতিবারে 11:30 ক্লাস নিই। হ্যাঁ, অনিন্দ, ঠিক আছে, বৃহস্পতিবার 11:30 সবাই ঠিক আছো? মাহিক ওই দিন কোনো ক্লাস আছে? বৃহস্পতিবার এখন তো কোনো ক্লাস নাই, নেওয়া যাইতে পারে। তোমরা অসুবিধা থাকলে আমারে বলে, আমি আইম ফ্রি আসলে, মানে বুঝছো? তোমরা স্যার আমরা ডেট নিয়ে রাখি, যদি প্রবলেম হয় রুটিন অনুযায়ী আমরা চেঞ্জ করাই নিই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপাতত বৃহস্পতিবার সকাল 11:30 থাক। আর আচ্ছা স্যার। যদি মানে তোমাদের কোনো প্রবলেম হয় বা অন্য কোনো ক্লাস থাকে, তাহলে তোমরা ইয়ে করবা, আমারে জানাবা আর কি। হ্যাঁ, আচ্ছা জি স্যার। ওকে, তাইলে সবাই ভালো থাকো।